এই নোংরা পৃথিবীতে কি দরকার ছিল ওটাকে আনবার? ওরা হলে এটা একটা আবর্জনা স্তূপ বৃদ্ধি করবে। আমি তোমাকে উপদেশ দিতে চাই না ভাই, তবু বন্ধু হিসাবে আমি তোমাকে দু একটি কথা বলতে চাই। রমা সন্তান সম্ভবা, তুই যদি বলগাহীন ঘোড়ার মতো ছুটে চলিস, রমার কি উপায় হবে তা একবার ভেবেছিস? তোর সন্তানের কি উপায় হবে কথাটা একবার ভেবে দেখতে আমি তোকে অনুরোধ করছি ভাই। রমা সন্তান সম্ভবা? হ্যাঁ ভাই, অভাবের জ্বালায় আমরা এই পথে নেমে এসেছিলাম, কিন্তু কিছুটা অভাব দূর হয়েছে। এখন আর বেপরোয়া কাজ করার প্রয়োজন কি? ছেলে হোক মেয়ে হোক, তাকে তো মানুষ করতেই হবে। কথাটা তুই একটু ভেবে দেখিস ভাই, আমি তোকে অনুরোধ করছি। রমা সন্তান সম্ভবা তার অর্থ আরেক বেকার পৃথিবীতে আসছে না। ওকে আমি পৃথিবীর আলো বাতাস ভোগ করতে দেব না। ওকে আমি জন্ম দেওয়ার আগে বুকটা আমার কাঁপছে কেন, মনটা আমার হাহাকারে ভরে উঠছে কেন? না, দুর্বলতার কাছে আমি মাথা নত করব না। আমি বেঁচে থাকতে তোকে মদ খেয়ে শেষ হয়ে যেতে দেব না। আমি মদ খাবো, মাতলামি করব। তোমার বাচ্চা বোতলটা দাও বলছি, দাও। আমি জানতে চাই বোতল তুমি দেবে কি না? না, দেব না। দেবে না? আমার চোখের সামনে তোকে নরকে নেমে যেতে আমি দেব না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি মা, বোতলটা দাও, নইলে আমি কিন্তু জোর করে কেড়ে নেবো। দাও, দেখো বোতলটা দাও বলছি। না, আমি দেব না। তোকে আমি নরকে নেমে যেতে দেব না। এই বোতল আমি নর্দমায় ছুঁড়ে ফেলে দেব। এটা আমার মন ফোলানো জিনিস। কি করলে? কি করলে তুমি? মাকে ফেলে দিলে? মেরেছি, বেশ করেছি। ও আমাকে মদ খেতে ভালো দেবার কে? বস্তি থেকে পাকা বাড়ি মেরে দিয়েছে, দুবেলা মাছে ভাতে খেতে দিচ্ছে। আমি মদ খেয়ে জাহান নামে গেলে ওদের কে? ওরা বলবে কেন? আর কোনোদিন বাধা দেবে আমি তোমাকে খুন করে বলবো। তোমাকে বলছি, খুন করে খুন। কোন পথে যাব আমি জানি না। কপাল কেটে যে রক্ত ঝরছে মা, কেন আপনি বাধা দিতে গেলেন? ও তো মানুষ নয়। ওর জন্ম মুহূর্তে অনেক রক্ত ঝরেছে বৌমা। আজও আমার দীপু আমার রক্ত ঝরিয়ে গেল। ঝরা, কত রক্ত ঝরাবে? আমি চলে যাচ্ছি বৌমা। তোমার শ্বশুর রইল, ওকে তুমি দেখো। ওই অসুস্থ মানুষটা যেন কোনো কষ্ট না হয়, কোনো কষ্ট না হয়। তুমি কোথায় যাবে মা? আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? কোথায় যাব তা তো আমি জানি না বৌমা, তবে এখানে আর নয়। ও আজ আমাকে হাতে মেরেছে, কোন
সাবধানে থাকিস মা। ও যা বলে তুই তা শুনিস, নইলে এই শরীরে মারধর করলে তুইও মরবি, আর যেটা আসছে সেটাও আর বাঁচবে না। ওর প্রাণে তো কোনো দয়া মায়া নেই রমা, ওর কোনো দয়া মায়া নেই। মাগো, আমি তোর পায়ে ধরে বলছি, আমাদের ছেড়ে তুমি চলে যেও না। তুমি তো প্রায়ই বলতে কুসন্তান জন্ডাপি হয়, কুমাতা কখনো নয়। তবে সন্তানের উপর অভিমান করে কেন তুমি যাবে মা? আমার লক্ষ্মী মা, তুমি চলে যেও না মা, তুমি চলে যেও না। আমাকে তুমি বাধা দিও না বৌমা, কি ব্যথা বুকে নিয়ে যে আমি চলে যাচ্ছি। আজ তুমি বুঝতে পারবে না, তুমি বুঝবে সেই দিন যেদিন তুমি নিজে একটা সন্তানের মা হবে। আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি বৌমা, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আমি নাইবা রইলাম রমা, যেও না মা। আমি মা, তুমি যেও না। নাইবা রইলাম, মাগো তুমি যেও না। আমি নাইবা মা, আমাদের ছেড়ে রইলাম। তুমি যেও না। মা, মাগো, কিন্তু কাকে পাঠাবো? কোন মদের আড্ডায় গিয়ে বসে আছে কে জানে? সুখ ও শান্তি যদি ভাগ্যে না থাকে কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। মা, মা, আগো, মা, রমা, রমা, মাকে একটু পাঠিয়ে দাও তো। আমার ছেলেবেলা স্মৃতি আপচা আপচা আজ মনে আছে। মা ছিল হৈমন্তীপুরের পৌরাণী, মার সারা অঙ্গে ছিল অলংকার। আবার আমি নিজের হাতে মাকে সেইভাবেই সাজাবো। রমা, রমা, ডাকছো কেন? মাকে একবার ডাকো তো। মা, এই শোনো রমা, এই নেকলেসটা মার জন্য এনেছি। এই শোনো, তুমি যেন আবার হিংসা করো না বাপু, তোমার হবে। হ্যাঁ, তোমার হবে। হ্যাঁ, নাও, ডাকো ডাকো ডাকো, মাকে ডাকো। মা, মা, মাগো, ঘরের মধ্যে কি করছো? একবার এদিকে এসো না। মা, মাগো, মা নেই। নেই মানে? কোথায় গেছে মা? মা, মা বাড়ি ছেড়ে চলে গেছে। মদ খেয়ে মাকে তুমি মারলে। মারলাম? আমি আমার মাকে মারলাম? তুমি কি বলছো রমা? আমি মাকে মারলাম? নেশা করলে তো তোমার আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। যে মাকে তুমি দেবী জ্ঞানে শ্রদ্ধা করতে, সেই মাকে এমনি ভাবে ঠেলে ফেলে দিলে যে মার কপাল কেটে রক্ত ঝরছিল। সত্যি তুমি অমানুষ হয়ে গেছো, তুমি অমানুষ হয়ে গেছো। নইলে তুমি এভাবে মায়ের গায়ে হাত তুলতে পারতে না। রক্ত? মার কপালে রক্ত ছড়ছিল? আমার মা, আমার মা। যাত্রার সময় মা কিন্তু তোমাকে অভিশাপ দিলেন না, শুধু বললেন তোমরা সুখে থাকো বৌমা, তোমরা সুখে থাকো। ওগো, মাকে তুমি খুঁজে নিয়ে এসো। সারা জীবন মা শুধু দুঃখই পেলেন, সুখের মুখ আর দেখলেন না, সুখের মুখ আর দেখলেন না। আমি একটা অমানুষ জানোয়ার পরে গেছি। আমি তোমাকে পেরেছি মা, আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। তুমি না ক্ষমা করলে তুমি তো আমার জননী।
মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো ও পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরে আইলো না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরে আইলো না মায়ে ধরিয়া যতরা মা ধরিয়া ধরে কত কষ্ট করে ধরিয়া ধরে মায়ে ধরিয়া ধরে কত কষ্ট করে 10 দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো মায়ের প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে দেখিয়া সন্তানের মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকাল মা প্রাণ হারায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় এমন মায়ের কেন ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো
সুকান্ত, তুমি আমার মাকে দেখেছো সুকান্ত? তুমি তো এই পথ দিয়ে এলে, একটু আগে না আমার মা দাদা বাবু আমাকে ছেড়ে চলে গেছে। তুমি তুমি দেখেছো আমার মাকে? না দাদা বাবু, কোথায় গেছেন মা? আমি আমি জানি না সুকান্ত, আমি জানি না। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে সুকান্ত। আমি আমি আর বোধহয় মাকে খুঁজে পাবো না। মা, মা গো, তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো মা। ও মায়ের একে তার দুধের দাম, কাছিয়া গায়ের দাম, একে তার দুধের দাম। মায়ের একে তার দুধের দাম, কাছিয়া গায়ের দাম। পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জননী জননী আমার মা জননী। তুমি একটা নাম থেকে খবর দাও সাত করি, আজ যেন গাড়ি ভাঙতে না আসে। বলবে আমি নিষেধ করেছি। কেন? বুকার মতো প্রশ্ন করো না। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি কল্যাণ নিজে আসছে সরজমিনে তদন্ত করতে। কম সিংহি ধরা পড়ে আমি বিপদে পড়বো, তুমি বাদ যাবে না। আপনার আবার বিপদ কি? খোদ পুলিশ সুপার আপনার জামাই। ওফ, আবার নির্ভুতের মতো কথা বলে। ওই জামাই কি আমাকে ছেড়ে কথা কইবে? দুলরি তামা তার বাড়ির মধ্যে রেখেছিলাম, ভেবেছিলাম দাম বাড়লে বিক্রি করে দেব। সেই তামার তার এখন ফাঁস হয়ে গলায় আটকে গেছে। কেন কেন? বাড়ির সামনে পুলিশ পিকেট বসিয়েছে, মালগুলো সরাবার সুযোগ পাচ্ছি না। কি যে করি, এমন বিপদ হবে জানলে। আপনি বাড়ির সামনে পুলিশ পিকেট কেন? কত বড় বলে বলে আমার নাকি নিরাপত্তার অভাব দেখা দিয়েছে, তাই পুলিশ পিকেট বসিয়েছে। আসলে আমার কোনো দরকার নেই, তবু বলছে উফ, একটা অপদার্থের হাতে মেয়েটাকে তুলে দিয়েছি। আপনাকে তাহলে গেরা কোলে ফেলে দিয়েছে জামাই বাবাজি। এসো না, এসো না সাতপুরি, মাথায় আমার আগুন জ্বলছে। মেয়েটাকে আমি জলে দিয়েছি, শ্বশুর হচ্ছে পিতৃতুল্য, সেই শ্বশুরের পিছনে কাটি দেয়। এমন জামাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো, অনেক ভালো। ইঁদুর এখন যাতা কোলে পড়েছে। কতদিন বলেছি তামার তারগুলো বিক্রি করে দেন, বলে কিনা আরো লাভ বাড়লে পরে বিক্রি করবে। কথায় বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এখন খাও, লাভ ভালো করে খাও। স্যার, সামনে রেলওয়ে বেশি চুরি হয় স্যার। বেটার এমন বেপরুয়া, দেব ধর্ম পর্যন্ত মানে না স্যার। রেল পুলিশ কি করছে?
রেল পুলিশ ওদের দলে স্যার, তবে ভালো মানুষ যে নেই তা নয়, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। রাম সিংহের দলের চেয়েও ডেঞ্জারাস দল হচ্ছে দীপক রায় দল স্যার। দীপক রায় বাঙালি? হ্যাঁ স্যার, গ্রাজুয়েট ছেলে এবং ভালো ছেলে বলেই সুনাম ছিল স্যার। দীপক রায়, দীপক রায়, হ্যাঁ ইয়েস, মনে পড়েছে। দীপক রায়ের নামটা যেন আমি কোথায় শুনেছি, আমার ঠিক মনে পড়ছে না। আগে স্যার, এই বছর খানিক আগে 2000 টাকা চিন্তায়ের অপরাধে আমি তাকে গ্রেফতার করেছিলাম স্যার। ইয়েস ইয়েস, মনে পড়েছে। আচ্ছা, সেই মামলা কি চালার শাস্তি হয়েছিল? না স্যার। কেন? আপনি তো দীপক রায়কে হাতে নাতে গ্রেফতার করলেন অফিসার। ধরেছিলাম স্যার, কিন্তু কেসটা আপনার শ্বশুরের পুরোপুরি সাজানো, পরে উনি নিজেই সাক্ষী দিতে চাইলেন না স্যার। অবশ্য তারও স্যার একটা কারণ ছিল। কারণ? সাতকুড়ি হচ্ছে আপনার শ্বশুরের ডান হাত। দীপক রায় যখন জেল হাজতে ছিল, সাতকুড়ি দীপকে এর মুক্তিপণ হিসাবে ওর বোনকে বিয়ে করেছিল স্যার। তাই দীপক রায়কে কোনো শাস্তি দেওয়া হলো না। অবশ্য কেসটাও স্যার পুরোপুরি সাজানো। কি বলছেন আপনি গদাধর বাবু? দীপক রায়ের বোনকে বিয়ে করেছে সাতকুড়ি নন্দী? একটা ঘাটে মরের সঙ্গে তরুণীর বিয়ে হলো? হ্যাঁ স্যার, আমার ওয়াইফ বলে মধ্যযুগের মতো এখনো মাছ সমাজের মুখে মাছ সন্ন্যায় চলছে, অর্থাৎ বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে গিলে খাচ্ছে স্যার। স্যার স্যার, ওই দেখুন স্যার, দীপক রায় স্যার এদিকে আসছে স্যার। স্যার দাঁড়ান। কাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। রেল লাইনের দিকে যাবেন না। কেন? আমি আপনাকে কৈফিয়ত দেব না। আমার আদেশ, আপনি রেল লাইনের দিকে উঠবেন না। রাত 8টার পর রেল লাইনে ওঠা আইনত নিষিদ্ধ। আপনার আদেশ? হ্যাঁ নিশ্চয়, উনি হচ্ছেন জেলার পুলিশ সুপার, উনার আদেশ তুমি মানতে বাধ্য। নইলে আমি তোমরা। আপনি চুপ কর। ওর ভাই শুনলেন স্যার? শুনলেন? ও আমাকে শালা বললো স্যার। এটাম আপনার অগান ব্রেকার নাম একটা ছিল পুলিশ সুপার সাহেব, কিন্তু সেটা আমার অতীত। কিন্তু বর্তমানে আমি একটা সমাজ বিরোধী মস্তান। আর কিছু জানতে চান? ভদ্র সন্তান হয়ে এসব নোংরা কাজ করতে আপনার বিবেকটা বিদ্রুপ করে না? বিবেক? বিবেক আমি অনেক আগে দুই মধ্যে ছাপ করে দিয়েছি। শোনেন অফিসার, আজ আমার কিছু টাকার প্রয়োজন। গাড়ি ভাঙা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আচ্ছা চলে। দেখলেন স্যার? স্যার দেখলেন কেমন কিরকম ব্যাপার স্যার? সবাই চলুন, এখন আমরা পুলিশ স্টেশনে যাব। পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে এখন আমরা এখানে চলে আসবো। ওদেরকে কখন আমরা অগান ব্যাখ্যা দেবো না। চলুন চলুন অফিসার। মনটা আবার ভারে ভারে কু গাইছে। পুলিশ সুপার সাহেব আজ নিজে এসেছে। এই তুই বাড়ি যা মাইকেল। তুমি রাগ করলে গুরু? তুমি বিশ্বাস করো, ছেলেটা আমার কুল থেকে কিছুতেই নামতে চাইছিল না। বউ বললো তুমি চেয়েও না, পাছে তুমি রাগ করবে, সেই ভয়ে চলে এলাম। নইলে মন আমার সাই দিচ্ছিল না গুরু। বলছি তুই বাড়ি চলে যা। তুমি রাগ করলে গুরু? না, আমি রাগ করিনি। বাড়ি যা তুই। নিশ্চয়ই তুমি আমাকে ভীরু কাপুরুষ ভাবছো। আমি তোমাকে দেখিয়ে দিতে চাই মাইকেল কাপুরুষ নয়। আমি যাচ্ছি গুরু, তুমি সোমটাকে নিয়ে চলে এসো। গুরু, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আজ। শোন, বলো গুরু। তুই ব্রেক প্যানের দিকে পাথর দিয়ে গাড়ি ভাঙার শব্দ করবি, আরে আমি একা ইঞ্জিনের দিকে গাড়ি ভাঙবো। সে কি গুরু? কিন্তু তুই একা? তর্ক করবি না, সব যা বলছে তাই কর। পুলিশ পুলিশ
সিগন্যালের দিকে যাও, ওদিকে গাড়ি ভাঙছে বেটারা, শিগগির চলে যাও। কি বুকের পাটা রে বাবা, বেটাদের প্রাণের মায়া পর্যন্ত নেই, জানে পুলিশ সুপার নিজে আসছে। বাবু রেলের সামনে দুজন ইঞ্জিন ভাঙছে, পজিশন নেন। মনে হয় ওদের সামনে একজনকে ঘায়েল করতে পেরেছি। কাউকে আহত অবস্থা দেখলে আপনি গ্রেফতার করবেন। চলুন। আমার বউ আর সন্তানকে তুমি দেখো গুরু, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি গুরু। তোকে আমি বারবার নিষেধ করলাম আমার সঙ্গে তুই আসিস না। নিয়তি, আমার নিয়তি আমাকে টেনে নিয়ে এসেছে গুরু। মাইকেল, আমার কুকাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম গুরু। ওকে তুমি আমার মতো অগাধ বেকার হতে দিও না। আমি তোকে কথা দিচ্ছি মাইকেল, তোর স্ত্রী সন্তানের দায়িত্ব আমি নিলাম। শুধু তাই নয়, তোর এই অকাল মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে আমি কিছুতেই মার্জনা করব না। তো আমি তাকে তোর রক্ত দিয়ে অর্পণ করব। না সন্ধ্যা, ওনার কি দোষ? উনি তো আইন শৃঙ্খলার জন্য উনার দায়িত্ব পালন করেছে। আমাকে একটু জল দিবে গুরু? তিষ্টায় আমার মুখটা। আমার কাঁধে ভর দিয়ে চল। এখানে জল কোথায় পাবো রে? আমাকে তো বারবার নিষেধ করে নিজে গর্তমি করে প্রাণ দিলে। চলো গুরু। আচ্ছা, তুমি ভালো রান্না বান্না জানো তো? জানি মা, মেয়ে হয়ে জন্মেছি আর রান্না করতে জানবো না? বাজে কথা বলে না তো, আমিও তো মেয়ে, আমি কেন রান্না করতে জানি না? জানি, তবে ভালো পারি না। কাল কি হয়েছিল জানো? বাবু ইলিশ মাছ নিয়ে এসে বললো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রাঁধতে।
বললো তোমার মাছের ঝোলে আমি ডুব দেব। ঝোল বোধহয় অনেক বেশি হয়ে গিয়েছিল। তুমি হাসছো বাবু, তখন আমার কান্না পাচ্ছিল। চাকরটাকে তাড়িয়ে দিল নিজে, এখন দোষ দিচ্ছে আমার। কথায় বলে না, যত দোষ নন্দ ঘোষ। আমি তোমাকে রান্না শিখিয়ে দেব মা। তা তো দেবে, কিন্তু চুরি চামারি করে পালাবে না তো? না মা, আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। মানুষ অভাবে চুরি করে না মা, চুরি করে স্বভাবে। কাজে লাগবার আগে ও কথা সবাই বলে বাপু। একমাত্র অভয়দা ছিল খুব বিশ্বাসী, চুরি টুরি করতো না। অথচ অভয়দা? হ্যাঁ, কোন অভয়? সে আমাদের পুরনো চাকর, বাবুকে নাকি কোলে পিঠে করে মানুষ করেছে। আমার শ্বশুর আর আমার বাবা দুজনে যুক্তি করে লোকটাকে তাড়িয়েছে। ছেলে ছেলে, আজও কি ইলিশ মাছ ঝোল করবে না হোটেল থেকে খাবার? কি আপনি আমাদের নতুন রাঁধুনি। রাঁধুনি? হ্যাঁ। কিন্তু এই মুখ আমি যেন কোথায় দেখেছি, কোথায়, কবে, কখন। এই মুখ আমার অত্যন্ত পরিচিত। হয়তো রাস্তায় ভিক্ষে করতে দেখেছো। কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবু, মা ঠিকই বলেছে, আমি ভিখারিনী। দয়া করে যদি আপনারা আমাকে কাজে রাখেন। রাখেন কি? লোক না রাখলে কি উপোস করে মরবো? তুমি ভেতরে যাও, আমি আসছি। তবে যাই করো বাপু, চুরি করবে না। এটা কিন্তু পুলিশের বড় কর্তার বাড়ি, সোজা জেলে পাঠিয়ে দেবে, বুঝেছো? ছেলে, এসব তুমি কে আজে বাজে বকছো? না, মানে ব্যাপারটা ওকে তো বুঝিয়ে দিলাম। এই আপনি জান মাসিমা, ওর মাথায় একটু গন্ডগোল আছে। কি বললে তুমি? ভালোবাসেন বলেই বাবু এ কথা বলেছেন, তোমাকে রাগাবার জন্য বলেছেন। আমার খুব ভালো লাগলো তোমাদের। কিছু মনে করো না বাবা, তুমি তো আমার ছেলেরই মতো। তাই আমি তোমাকে তুমি বলে ফেললাম। জানো বাবু, আমি হাতে ভাগিনি। একটু শান্তির সন্ধান করে আমি বেড়াচ্ছি বাবু। একটু শান্তির সন্ধান করে আমি বেড়াচ্ছি। শুনো, এই জানো? জানি। কি জানো তুমি? কিছুই জানি না। আরে সত্যি নয়, বাপি আমাকে ফোন করেছিল। এই তুমি নাকি বাপিকে নজরবন্দি করেছো? নজরবন্দি করে রেখেছি? তোমার বাপি এমন কি দামি মাল, তাকে আমি নজরবন্দি করে রেখেছি। ওরে বাবারে, কি আশ্চর্য! তুমি নাকি বাড়ির সামনে পুলিশ মোতায়েন করেছো, বাপি নাকি শাস্তি পাচ্ছে না। এই কথা বিপক্ষের হাত থেকে তাকে বাঁচাবার জন্য আমার সেই ব্যবস্থা করতে হয়। না, মিথ্যা কথা। তুমি আমার উপর বাজার থাকবার জন্যই আমার বাড়ির সামনে তুমি পুলিশ পিকেট বসিয়েছো। অসুস্থিত রাতে আমি ঘুমাতে পারিনি,
এই 10 দিনে 5 কিলো ওজন কমে গেছে আমার। 5 কিলো ওজন কমে গেছে? আপনি ডাক্তার দেখান, আপনি ইমিডিয়েটলি ডাক্তার দেখান। হ্যাঁ বাপি, তুমি আজই ডাক্তারের কাছে যাও। কি শারীরিক অসুখ যে ডাক্তার দেখাবো? আমি তোমাকে বলে রাখছি কল্যাণ, আগামীকালের মধ্যে বাড়ির সামনে থেকে পুলিশ পিকেট তুলে নেবে, তা না হলে আমি মন্ত্রীকে জানাতে বাধ্য হব। আমার হার্ট অত্যন্ত খারাপ, আর বাবা এইভাবে যদি পেশার পরে আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। অযথা উত্তেজিত হচ্ছে। আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। চোর গুন্ডা পকেট মার অগান বেকার অবাধে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এই সমাজের একজন বিশিষ্ট নাগরিক। আমার বাড়ির সামনে পুলিশ বেশি, তুমি হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবে তুমি। সত্যি এটা তোমার ভারী অন্যায়। বাপি যখন এটা পছন্দ করছে না, তুলে নাও না বাবু তোমার পুলিশ পিকেট। অনেক অনেক অনুসন্ধান করে তবে আমি পুলিশ পিকেট বসিয়েছি, কিন্তু আমার অভিযোগ আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বাড়ির মধ্যে গোপন গুদামে অনেক লাখ টাকার, কয়েক কোটি টাকার চোরাই তামার তার আছে। কি বলছো তুমি? আমি তোমার চাকরি খতম করে দেব। জামাই বলে তোমাকে আমি ক্ষমা করব না। আমার কলমে একটা খোঁচা তোমার চাকরিটা চলে যেতে পারে, তা তুমি জানো। ওয়েট ওয়েট মিস্টার সঞ্জয় সেন, ওয়েট। আওয়াজ নিচে। চাকরিটা আপনি বা আপনার বাপ আমাকে দেয়নি, আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছি। আপনি যত বড় প্রভাবশালী ব্যক্তি হন না কেন, আপনার হুমকিতে আমি আমার জায়গা থেকে তোল পরিমাণ সর্বনাশ। এখনো ভেবে দেখো কল্যাণ, পুলিশ তুমি সরাবে না। নিয়তি নিয়তি তোমার চুলের মুঠি ধরে টানছে। পুলিশ তুমি সরাবে না। আমার ক্ষমতা সম্বন্ধে তুমি অজ্ঞ। আমি ইচ্ছা করলে জানি সঞ্জয় সেন, আমি জানি আপনি আমার কিছুই করতে পারবেন না। আপনি আপনি আপনার ক্ষমতাটা প্রয়োগ করুন, তবেই বুঝবো আপনি ক্ষমতাবান। আপনি পুলিশ পিকেট আমি সরাবো না, পুলিশ পিকেট আমি আরো উদ্ধার করবো, অনুসন্ধান করবো কোথায় কোথায় আছে আপনার গুপ্ত মালের গুদাম, একটা একটা খুঁজে ধ্বংস করে দিব। হবে আপনার এটাই এসপি কল্যাণ চৌধুরীর ওপেন চ্যালেঞ্জ 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 অপদার্থ বাপি ওরে সুনাম দণ্ড পাপীর অপমান তুই নিবি না। একটা তুচ্ছ পুলিশ অফিসার আমাকে অপদস্থ করছে, আর তুমি বা পুলিশ পিকেট দেখে ভয় পাচ্ছ কেন? তোমার বাড়িতে তো সত্যি সত্যি চোরাই মালের গুপ্ত গুদাম নেই? আছে মা,